প্রথম প্রহরে ফানুসে ঝলমলে আকাশ, বর্ণিল সাজে রাজধানী। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনই বা কবে, জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শামু। মহান বিজয় দিবস আজ। রক্তস্নাত ৭১-এর এই দিনে জাতি ছিনিয়ে আনে তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয়েও এসেছে কি মুক্তি? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল। ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। সবুজ বাংলার শ্যামল প্রান্তর, যার পরতে পরতে দ্রোহ আর অধিকার আদায়ের গল্প। ২০০ বছরের শৃঙ্খল ভেঙে ৪৭ যে অবিচল। অন্য সব বছরের মতো এবছরও মানিকগঞ্জের ইকবাল বিজয়ের মাসে কাঁধে তুলে নিয়েছেন লাল সবুজের গর্ব। মৌসুমী এই পেশা আর এই দেশই তো তার কাছে সকল দেশের রানী। বিদেশ থেকে সেটা বাইরের দরকার নাই, আমার বাংলাদেশ আমার কাছে শান্তি। সারা বছর অন্য অন্য কাজ করি, এই মাসে পতাকা বেশি, বছরে একবার, আমার কাছে ভালো লাগে। কথা ছিল স্বাধীন দেশটা হবে সব মানুষের, সর্বজনের। কিন্তু ৫৩ বছর ধরে এই ভূখণ্ডে ধনী কেবলই ধনী হয়েছেন, গরিব হয়েছেন নিঃস্ব, রিক্ত। এই যেমন অন্যের জমিতে জীবনভর কাজ করছেন মোবারক হোসেন, দৈনিক মজুরি ৫০০ টাকা। বছরের এই সময়টায় তবুও মাঠের কাজ মেলে, কিন্তু সারা বছরের হিসেব কষলে জীবন চালানো কষ্টকর। গরিব মানুষের আসলে মাছ মাংস জোটে হবে ৭০০ টাকা কেজি মাংস, গরুর মাংস খাইব কে মা? ওই দেখ আসছো আর ২০০ খাইব মানে। আপনার হচ্ছে মজুরি ৫০০ টাকা। হ্যাঁ, গরুর মাংসের কেজি ৭০০ টাকা। ৭০০ টাকা। একই দশায় আছেন বাংলাদেশের নানা প্রান্তের বহু মানুষ। গরিব মানুষের তো শান্তি আয়োজন না, কাইল না। বাংলাদেশে শান্তি আসুক, সব পণ্য জিনিসপাতির দাম কমায়, এডি আমাদের চাওয়া। কষ্ট দান্দা কইরা মনে করেন মেয়েরা লেখাপড়া শিখাইছি, আমি তো চাকরি পাইলাম না। বুঝ চাই সরকারিতে গেলে বাদে কয় টাকা লাগবো ৫ লাখ। কবে এটা, কতদিন আগে? ১০ বছর আগে। আমি চাই নতুন যে উদ্যোক্তা আছে সে যেন আমাদের স্বাধীনতার কিছু ফলাফল আমাদের দেখায় দেয়। ৭১-এর সেই বিজয়ের সুফল সবার হয়নি। শহুরে মানুষের মতে গত ৫৩ বছর ধরে যখন যিনি ক্ষমতায় গেছেন, তিনি শুধু নিজের দল ও গোষ্ঠী স্বার্থকেই বড় করে দেখেছেন। দেশে যদি ক্ষমতায় বসতে হয় তাহলে এমন মানুষও বসতে হবে যে না, আমি দেশের জন্য করতে চাই, দেশের মানুষের জন্য করতে চাই। চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার আজকে এটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াইছে। তাদের মতে জুলাই বিদ্রোহ যেহেতু একটি সুযোগ তৈরি করে দিয়েছে, তাই শুধু আশ্বাস নয়, এবার বিজয়কে সার্বজনীন করতেই হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট কিছু কিছু জায়গায় আমাদের বৈষম্য অনেক কিছু এখনো হয়ে যাচ্ছে, যেগুলো এখনো পুরোপুরি বন্ধ হয় নাই, সাম্যতা এখনো তৈরি হয় নাই। ছাত্র জনতার রক্তের যে অর্জন, সেই অর্জন কাঙ্ক্ষিত সেই বিজয়ের বাতিঘরের আশা জাগিয়েছে। ১৯৭১ থেকে ২০২৪, দীর্ঘ ৫৩ বছর আগে যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আশায় যে লক্ষ্য অর্জনের জন্য জয় ছিনিয়ে আনে বাঙালি, সেই একই লক্ষ্য পূরণে ২০২৪-এও জীবন দিলেন বহু মানুষ। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুক্তির পথে কি হাঁটছে আমরা? সেই প্রশ্নের উত্তর চায় ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশের সংবিধান প্রতিটি মানুষের মর্যাদাকে সমুন্নত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শেষে এ কথা বলেন তিনি। এদিকে তরুণ প্রজন্মের দাবি, বৈষম্যহীন সমাজ গড়তে ২৪-এর শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। অঘ্রাণের চাঁদের পানে তরতরিয়ে ছুটছে জলজলে ফানুস, আর সমবেত কণ্ঠে ধ্বনিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
53 পেরিয়ে 54-র যাত্রা শুরু। তবে তরুণ প্রজন্মের কাছে এবারের বিজয় দিবসের আবেদন ধরা পড়ছে ভিন্ন রূপে। কনসার্ট আর ফানুসের উদযাপনের মাঝেও ছিল 24-এর গণ অভ্যুত্থানে হাজারো তরুণ প্রাণ হারানোর বেদনা। বৈষম্যহীন সমাজ গড়তে তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। যে নতুন বাংলাদেশের জন্য এই আত্মত্যাগ, সেই দেশে নিশ্চিত হবে ন্যায্য অধিকার। 24 যেমন আমাদের খুবই একদমই দগদগে ঘায়ের মতো, এখন আমরা সেই 24-এর রক্তের উপর ভাসছি এবং 1971 কিন্তু আমাদের অস্তিত্ব। এই বছরের 16 ডিসেম্বরটা আমাদের কাছে এমনভাবে এসেছে, আমরা এতগুলো মানুষকে হারিয়েছি যেটা আমাদেরকে বারবার তাড়িত করে। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা চাই এই সুযোগটা যাতে আর হাতছাড়া না হয়। বাচ্চাকে স্বচক্ষে দেখাবো। ও যেমন বই পড়ে যতটুকু বুঝতে না পেরেছে, ও কিন্তু এই সরাসরি এখানে এসে সেটা বুঝতে পারবে। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে 71-এর পাশাপাশি জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। আয়োজন শেষে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কারো দাসত্ব করতে 71-এ মানুষ জীবন দেননি। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার তার। আমাদের এমন একটি সংবিধান চাই যে সংবিধান কোনো দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না। আমরা বিশ্বের কোনো দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। মুজিববাদের কারণে দেশের মানুষ স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে মন্তব্য করেন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বললেন, 90-এর মতো এবারের গণ অভ্যুত্থান বেহাত হতে দেয়া যাবে না। আওয়ামী লীগের দোসরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারাও আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে। কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। বিজয় উদযাপনের পাশাপাশি দেশ গঠন ও নাগরিক অধিকার আদায়ে ব্যক্তি সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে তার বাসভবন যমুনায় ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এছাড়া 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও একটি বই উপহার দেন তথ্য উপদেষ্টা। বিজয় দিবসের প্রথম প্রহরে সাফারির জাতীয় স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। শুরু হয়নি আর কি এই আনুষ্ঠানিকতা। 6টা 34 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আজ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানাবেন। এরপরে প্রধান উপদেষ্টা, এরপরে খুলে দেওয়া হবে সাধারণ জনগণের জন্য, যারা সর্বস্তরের মানুষ এসে এই স্মৃতির মিনারে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করবেন 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ উৎসর্গ করে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটি স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন। ভোরের আলো ফুটতে এখনো কিছুটা সময় বাকি আছে এবং রাষ্ট্রীয় যে রাষ্ট্রপতির যেই প্রোগ্রাম মূলত সেটি শুরু হবে 6টা 34 তার প্রোগ্রামের পর এখান থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছেন তারা এসে এখানে ইনভাইটেড অতিথিরা সেখানে এসে জড়ো হয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি বেশ মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন। পাশাপাশি এখানে বিভিন্ন কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা দেখেছি এবং পুরো জাতি আসলে সেই সময়টার জন্য উন্মুখ হয়ে আছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং চৌকস দল তারা প্রস্তুত রয়েছে সামরিক বাহিনী থেকে, পাশাপাশি হচ্ছে যত ধরনের প্রস্তুতি এখানে তার সব কিছু সম্পন্ন হয়েছে। একটু পরেই সেই মহেন্দ্র খন যখন 31টি তোপধ্বনির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আসলে শ্রদ্ধা নিবেদন করবে পুরো জাতি। এরপর সাধারণ সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে
স্মৃতিসৌধ, এরপরে মানুষের ঢল, মানুষ শ্রদ্ধাবনত চিত্তে তার সূর্য সন্তানদেরকে স্মরণ করবে, শ্রদ্ধা জানাবে। পাশাপাশি হচ্ছে যে আকাঙ্ক্ষা নিয়ে এই যারা এখানে এসেছেন তারা বলছেন যে মানবিক মূল্যবোধ এবং সাম্য সম্প্রীতির বাংলাদেশ যাতে গড়ে ওঠে এবারের বিজয় দিবস থেকে তারা সেই প্রত্যয় নিতে চান এবং রাজনৈতিক দলগুলো সহ সবাইকে তারা আসলে সেই ধরনের পরামর্শ দিচ্ছেন যাতে অতীতের সকল যা করণীয় ছিল, যেখান থেকে যা যতটুকু হয়েছে সেখান থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় তা যাতে এবার বাস্তবায়ন হয় তেমন অঙ্গীকার এবং তেমন কথা কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশে যে মিশনে কর্মরত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূত এবং হাই কমিশনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভারতের হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত প্রণয় ভার্মাকে, পাশাপাশি এখানে যে চৌকস দল তারা কিছুটা আসলে এখন ঝালিয়ে নিচ্ছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যখন আসবেন তার যেই প্রস্তুতি সেটি কিন্তু এখানে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু মিলিয়ে এক জাতি আসলে তার সূর্য সন্তানদেরকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আসলে প্রস্তুত। আমি যেটা বলছিলাম যে এখানে আমরা বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দেখেছি, পাশাপাশি এখানে উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধারা, এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা এখানে এসেছেন। এছাড়াও হচ্ছে সেনাবাহিনীর যে চৌকস দল তারাও কিন্তু এখন প্রস্তুত। আমরা সরকারের উপদেষ্টাদেরকে দেখেছি এবং জাতি আসলে তার সূর্য সন্তানদেরকে, শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে জাতি প্রস্তুত, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা 6টা 34 মিনিটে রাষ্ট্রপতি প্রথম শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সারা জাতির পক্ষ থেকে আসলে পুরো জাতির পক্ষ থেকে শ্রদ্ধাবনত চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তার যে আচার অনুষ্ঠান তার সব কিছুই এসে এখানে প্রস্তুত। আমরা অপেক্ষা করছি এবং আমরা আসলে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে যে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি সাভারের এই স্মৃতিসৌধের উদ্দেশ্যে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন। তিনি ভোর 6টা 34 মিনিটে তিনি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং এরপরই শ্রদ্ধা নিবেদন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যেটা বলছিলাম যে আমরা এই রাষ্ট্রীয় এই আচারে অংশ নিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের স্বজনদেরকে আমরা দেখছি। পাশাপাশি এখানে সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তারা তো এসেছেনই, আমরা এই সরকারের উপদেষ্টাদেরকে দেখছি এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন হাই কমিশনার এবং হচ্ছে যে রাষ্ট্রদূত তারাও কিন্তু এখানে এসেছেন এবং অল্প সময় পরেই আসলে সেই আচারটি সেই বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজকের প্রথম প্রহরের কর্মসূচি এবং পরবর্তী সময়ে আসলে জনসাধারণের জন্য স্মৃতির মিনার খুলে দেওয়া হবে এবং সর্বস্তরের মানুষ এখানে এসে তার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। এই ছিল আমার কাছে সাভারের স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। বিজয়ের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা সরাসরি ছিলাম সেখানে। বিজয় দিবস, বড়দিন এবং 31st নাইট ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক শেষে কথা জানান তিনি। 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরে আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। অন্যান্যবারে যেভাবে হয়েছে এবারও এইভাবেই হয়ে যাবে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, এই জন্য আমরা
শেষ রাত্রে যেন পেট্রোলিংটা বাড়ায় দেয় এবং এটা যেন কমায় আনা যায় যেন এলিমিনেট করে দেওয়া যায়। বিজয়ের 54 বছর উদযাপনে বর্ণিল আলো সেজেছে তিলোত্তমা ঢাকা। রোববার সন্ধ্যার পর থেকেই লাল সবুজের আলোক ছটায় ঝলমলে আভা ফুটে উঠছে নগরীর বিভিন্ন এলাকায়, যা মুগ্ধতা ছড়াচ্ছে নগরবাসীর মাঝেও। পাখির চোখে এ যেন এক নতুন ঢাকা। লাল সবুজের আলোর আভায় বর্ণিল চারপাশ। 54তম বিজয় দিবসের আগের রাতে এভাবেই সেজে উঠেছে তিলোত্তমা ঢাকা। হালকা শীতের আমেজে নগরীতে নেমেছে বিজয় উৎসবের আবহ। সড়ক থেকে সড়ক, সঙ্গে অলিগলি পর্যন্ত চোখে পড়ছে শুধুই পতাকা রঙের আলোর আভা। সন্ধ্যার পর থেকে ক্রমেই আলোকিত হতে থাকে নগরী। মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, আগারগাঁয়ের অধিকাংশ সরকারি বেসরকারি ভবন বর্ণিল আলোকচ্ছটায় নতুন রূপে ধরা দিয়েছে নগরবাসীর চোখে। নগর জুড়ে এই আলোর বিকিরণে ফুটিয়ে তোলা হয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য আর দেশপ্রেমের অনুভূতি, যা স্মরণ করিয়ে দিচ্ছে লাখো প্রাণের রক্তে লেখা বিজয়ের কথা। লাল সবুজ লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। দীর্ঘ 9 মাস সংগ্রাম করে এই যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই 16 ডিসেম্বর উপলক্ষে যেই সাজানোগুলো, এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। বাহারি এসব আয়োজনে বিজয়ে আলোর রশ্মি মাখতে সড়কে সড়কে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। এই যে লাইটিংটা দেখছি, মনে হচ্ছে যে আমাদের কালকে যে একটা উৎসব, আনন্দের দিন, আমাদের যে বিজয় হয়েছিল, এই দিনটা আমাদের মনে করে দিচ্ছে। প্রতিদিনই এই রাস্তা থেকে যাওয়া আসা করি, কিন্তু এত আলোকসজ্জা এরকমটা সবসময় দেখা হয় না। সব ভবনগুলো আলো দিয়ে সাজানো হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমরা ফ্যামিলি সহ সেলফি তুলতে এসেছি। রাত পোহালেই বিজয়ের নতুন ভোর, নতুন যাত্রায় পা বাড়াবে 54 বছর বয়সী প্রিয় বাংলাদেশ। দিনভর নানা কর্মসূচিতে উদযাপনে মাতবে পুরো দেশ। শহর জুড়ে মিটিমিটি জ্বলে ওঠা এই লাল সবুজের আলোকসজ্জা বলছে শহীদদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা পতাকার কথা। স্মরণ করিয়ে দিচ্ছে যতই বাধা আসুক সকল অপশক্তিকে রুখে দেবার। প্রাণের বিনিময়ে হলেও বাঁচাবে এই সোনার বাংলাকে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ও কাজের হিসাব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অস্বস্তি বোধ করলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১-এর পর থেকে আওয়ামী লীগ দেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বলে মন্তব্য বিএনপি নেতাদের। বিএনপির বিজয় দিবসের আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দলের সিনিয়র নেতারা সভায় যোগ দিয়ে বলেন, নানা রকম উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচাররা। অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তবে তা জন আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। পরিবর্তনের ফসল ঘরে তুলতে হবে মন্তব্য করে নেতারা বলেন, জনগণের প্রতি দায়বোধ থেকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। মহাসচিব বলেন, জনগণের স্বপ্ন নিয়ে খেলাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে, যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে। সবচেয়ে বেশি যে প্রয়োজন, আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। সেটাই হবে একমাত্র যোগ্য কাজ। বিলম্ব না করে জনগণকে নির্বাচনমুখী করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেফতারে অভিযান কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের
পঞ্চম বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে। ভোরের সময় আরও থাকছে। প্রকল্প থেকে শেখ হাসিনা পরিবারের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ তদন্তে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ব্যাংক ও বেক্সিমকোর অনিয়মের খতিয়ান দাখিল করেছে উচ্চ আদালত। 23 আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দেনা $50,000 কোটি টাকারও বেশি। $13 বিলিয়ন ব্যয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। এর সূত্র ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়। রোববার শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এই আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। রুলের টার্মটা বলেছেন যে দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই দিন বেক্সিমকো গ্রুপের অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিবেদনে বলা হয় 30 নভেম্বর পর্যন্ত 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা রয়েছে $50,500 কোটি টাকা, যার মধ্যে ক্লাসিফাইড ছিল 31,075.67 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ 16টা ব্যাংক এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং বেআইনি এই দুইটাই তারা আইডেন্টিফাই করেছে এবং তারা লিগ্যাল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে 4টি এবং ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা এবং মতিউরের পরিবারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজির হাতবদল হওয়ায় খরচ ছাড়ের পরও নিত্যপণ্যের দাম কমছে না। আইবিএফবি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, ব্যবসায়ীদের প্রণোদনা কমবে, দিতে হবে যৌক্তিক কর। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক সংস্কার না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পাশাপাশি কর ছাড়ও দিয়েছে সরকার, তবে সেই ছাড়ের পরও বাজারে তার কোনো প্রভাব নেই। রাজধানীর গুলশানে আইবিএফবির বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না, শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে, তাই কর ছাড়ের পরও কমছে না নিত্যপণ্যের দাম। বিজয় দিবসের প্রথম প্রহরে সাফারির জাতীয় স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। চলে যান শেষ।
সশস্ত্র বাহিনী সম্মানগণ রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মানগণ অস্ত্র নামে। অস্ত্র নামা। আমরা ব্লক করলো করে
লড়াচ্ছেন আমার একটু আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করবে সেই অপেক্ষা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশে যত কূটনৈতিক মিশন রয়েছে তাদের যে রাষ্ট্রদূত হাই কমিশনাররা তারা এখানে আমন্ত্রিত হয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। ভোরের সূর্যের আলো ফোটার আগেই তারা এখানে এসেছেন আমাদের রাষ্ট্রীয় এই আচারে, বাংলাদেশের এই রাষ্ট্রীয় আচারে এবং স্বাধীনতার মহান যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের শ্রদ্ধা জানাতে। পাশাপাশি এখানে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছেন আমরা তাদেরকেও দেখছি যে তারাও এখানে এসে অনেক আগেই উপস্থিত হয়েছেন, তারা এখানে আছেন। এই ছাড়াও মুক্তিযোদ্ধা রয়েছেন, আহত মুক্তিযোদ্ধাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং মুক্তিযোদ্ধাদের স্বজনরাও এখানে এসেছেন। পাশাপাশি এখানে বিদেশি অনেক ডেলিগেট রয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু চৌকস দল সেনাবাহিনীর প্রস্তুত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে শ্রদ্ধা নিবেদন করবেন তার আনুষ্ঠানিকতাও আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন তিনি আসলেন, তার পক্ষ থেকে আসলে সেই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হবে। এখন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার জন্য, তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার সেই শ্রদ্ধা নিবেদনের পরে খুলে দেওয়া হবে স্মৃতির মিনার। সেখানে লাখো মানুষের ভিড়, মানুষ আসবেন ফুল হাতে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন, স্মরণ করবেন তাদের। সকাল ঠিক 6:34 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখানে শ্রদ্ধা জানান। তারপরে এখানে বিউগলের করুণ সুর বেজে ওঠে। এরপরে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। বেজে ওঠে বিউগলের করুণ সুর। ভোরের আলো ফোটার আগেই বাঙালির অপেক্ষা জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদনের এই এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব ধরনের যে আচার তা সম্পন্ন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটু পরে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই জন্য আসলে এখন অপেক্ষা। একটু আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন শেষ করেছেন। এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তারাও এখানে আমন্ত্রিত হয়েছেন। উপদেষ্টারা এখানে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি বলি যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা এখানে উপস্থিত হয়েছেন, তারাও আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, মুক্তিযোদ্ধাদের স্বজন এবং আমরা আহত মুক্তিযোদ্ধাদেরকেও দেখতে পাচ্ছি। বলা চলে যে এই অনুষ্ঠানের এই 6:34 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজ বিজয়ের প্রথম প্রহরের যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা তা আসলে শুরু হয়েছে এবং সেটা দিয়ে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেটি হচ্ছে একটু পরেই। আমরা এখন তার জন্যই অপেক্ষা এবং
যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই শ্রদ্ধা নিবেদনের জন্য এখন যে আনুষ্ঠানিকতা তা সম্পন্ন হয়েছে এবং এখন তার জন্যই আসলে অপেক্ষা। তার আগে ভোর 6:34 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। তার শ্রদ্ধার মধ্য দিয়ে 54তম বিজয় দিবসের প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা শুরু হলো। আর এইখানে আমরা ভোরের আলো ফোটার আগেই আসলে আড়মোড়া দিয়ে ভেঙেছে সাভারের প্রকৃতি, কেননা এখানে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা তা শুরু হয়েছে অনেক আগে থেকেই। ভোরের আলো ফোটার আগে আমরা এখানে দেখেছি বাংলাদেশে নিযুক্ত যত হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন অনেক আগেই। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা এখানে এসেছেন এবং তারাও আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর তারাও শ্রদ্ধা নিবেদন করবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধারা রয়েছেন, আহত মুক্তিযোদ্ধা রয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের স্বজন রয়েছেন। এছাড়াও আমরা বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমন্ত্রিত হতে দেখেছি এবং তারাও এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে 6:34 তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্য সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছু সময় আসলে শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়েছিলেন। এরপরে তিনি আচার শেষ করে তিনি এখান থেকে প্রস্থান করেছেন। এরপরে এখানে যে অপেক্ষা সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি আসলে শ্রদ্ধা নিবেদন করবেন। তার যে আনুষ্ঠানিকতা, তার যে আচার, তার সব কিছু আসলে এখানে সম্পন্ন হয়েছে এবং যতটুকু আমরা জানতে পারছি তিনিও এসে উপস্থিত হয়েছেন এখানে এবং তিনি একটু পরেই সেই শ্রদ্ধা নিবেদন করবেন তার পক্ষ থেকে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে এক ভিন্ন রূপে ধরা দিয়েছে বাংলাদেশের বিজয় দিবস। যারা এসেছেন তারা বলছেন যে ৭১-এর যে চেতনা, সেই চেতনা হচ্ছে বাঙালির জাতিসত্তা ভিত্তি, তার উপরে ভর করে আসলে ২৪-এর সেই গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে ২৪-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এবার গঠনের একটি সুযোগ এসেছে। সেই সুযোগ যাতে রাজনৈতিক দলগুলো কাজে লাগান এবং যাতে সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর গল্প বিনির্মাণ হয়, মানুষ যাতে সেই সুফল ভোগ করতে পারে, সেজন্য আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আছে তারা বলছেন যে তাদেরকে আসলে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, যাতে আগামীর বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার আলোকে আসলে বিনির্মাণের যে প্রচেষ্টা অন্তত সেটুকু যাতে সচল থাকে। ভোর 6:34 54তম বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রহরে তিনি যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের শ্রদ্ধা নিবেদনের যে কার্যক্রম তার তিনি আসলে শুরু করেছেন। এখন অপেক্ষা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তার শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এখানে তার পক্ষ থেকে আসলে তিনি পুরো জাতির পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে স্মৃতির মিনার খুলে দেওয়া হবে সাধারণ জনগণের জন্য। আমরা বাইরে যতটুকু বুঝতে পারছি সেটি হচ্ছে যে আশেপাশে থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মীরা আসলে দলে দলে ফুল নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। যখন তাদের সেই সুযোগটি আসবে তখন তারা এই যে স্মৃতির মিনার তার পাদদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধার্ঘ্য তারা এখানে নিবন্ধন করবেন।
এবং এই দিনটির জন্য আসলে তারা অপেক্ষা করেন। আমরা তো এর আগের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পরই আসলে সেটিকে উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর এইখানে ঢল নামবে সাধারণ মানুষের, সমাজের সর্বস্তরের মানুষ আসলে তাদের যেই মুক্তির কারিগর যারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন এবং এই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এইখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামবে। আমরা এই মুহূর্তে আসলে এখানে অপেক্ষা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের জন্য। তার শ্রদ্ধা নিবেদনের জন্য যেই ধরনের আচার এবং যেই ধরনের বিষয় এখানে প্রস্তুত থাকা দরকার তার সব কিছু আসলে এখানে রেডি হয়ে গেছে। এখন তিনি আসবেন এবং জাতির পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তার আগে ভোর 6টা 34 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আসলে শুরু হয়েছে মহান বিজয় দিবসের প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা। তিনি শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। শহীদদের স্মরণে রাষ্ট্রপতি বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়েছিলেন, এরপরে তিনি সেখান থেকে প্রস্থান করেছেন। যদি বলি যে আজকের এই রাষ্ট্রীয় আচারে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখানে উপস্থিত হয়েছেন ভোরের আলো ফোটার আগেই, এবং আমরা দেখছি যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা এখানে আছেন। পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আছে মুক্তিযোদ্ধাদের স্বজন, আহত মুক্তিযোদ্ধা এবং আমরা খেতাবপ্রাপ্ত কয়েকজন মুক্তিযোদ্ধাকেও দেখছি। বলা চলে যে এইখানে যথাযথ সম্মান এবং মর্যাদায় জাতি তার বীর শহীদদের সেই সূর্য সন্তানদের আসলে স্মরণ করছে। এবং যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আসলে স্বাধীনতার যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এই বীর শহীদরা, তাদেরকে সম্মান জানানোর পাশাপাশি তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের যেই স্বপ্ন নিয়ে তারা সমরে জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ যাতে গড়ে ওঠে, আজকে কিন্তু সেই শপথ নেওয়ার দিন, সেই প্রত্যয় নেওয়ার দিন। শুধুমাত্র বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে একটি শুধুমাত্র সাধারণ দিনের মতো একটি দিন নয়। এই দিন আসলে আমাদের যেমন স্বজন হারানোর দিন, এই দিন আমাদের যেমন শোকের দিন, তেমনি কিন্তু ঘুরে দাঁড়ানোরও দিন। এবং এই শপথ হোক আগামীর বাংলাদেশ সুন্দর, স্বনির্ভর, সাম্য, সম্প্রীতি আর মানবতার। এই ছিল আমার কাছে সাভার স্মৃতিসৌধ থেকে এখনকার মতো সর্বশেষ। দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে জাতির বীর সন্তানদের স্মরণ করা হচ্ছে। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন রিপোর্টার ইকরামুল কবির। ফেনীতে আতিয়ার সজল, ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল চক্রবর্তী এবং মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি সিলেটে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য মহোদয়কে। আমরা এত সময় ছিলাম স্মৃতিসৌধে বিজয় দিবসের 54তম বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেখানে এখন পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন অফিস, বিভাগীয় অফিস, জেলা অফিসের কর্মকর্তাবৃন্দ প্রথমে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপরেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে, তারপরে ডিআইজি অফ পুলিশ, ক্রমান্বয়ে
অনুযায়ী সিলেটের পুলিশ সুপার, সিলেটের বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সর্বস্তরের কর্মকর্তারা বিভিন্ন অফিসের এবং বিভাগীয় অফিস এবং জেলা পরিষদ সহ জেলার অফিসের কর্মকর্তারা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এই আজকের বিজয় দিবসের 54তম বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথমে পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলনের পরপর এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তা শুরু হয়েছে 6:35 ঢাকার সাথে সাথে ঢাকা যখন মহামান্য রাষ্ট্রপতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার পরপরই সিলেটের এই শহীদ মিনার থেকে শুরু হয়েছে। সব কিছু মিলে বলা যায় একটা সুশৃঙ্খলভাবে একটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই কার্যক্রম চলছে এবং এই কার্যক্রম চলবে আজকে সারাদিন যত সময় পর্যন্ত এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসবে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী এই কর্মসূচি থাকবে এবং কর্মসূচির মধ্যে আরও আছে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা রয়েছে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার ব্যবস্থা রয়েছে। সবকিছু মিলে বলা যায় একেবারে শান্তিপূর্ণভাবেই আজকের দিনটা শুরু হয়েছে। একেবারে ভোর যে শীতল একটি সকাল, সেই হিমশীতল সকালে এই শহীদ মিনারে 54তম বিজয় দিবস উপলক্ষে প্রথমেই মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তারপরে বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ সহ বিভিন্ন কার্যালয় দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সদর উপজেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। সিলেট সদর উপজেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। সিলেট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। ইতিমধ্যে যারা শ্রদ্ধাঞ্জলির জন্য দাঁড়িয়ে আছেন জেলা রেজিস্ট্রারের কার্যালয়, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, পুলিশ সুপারের রেলওয়ে পুলিশ সুপার, সমবায় বিভাগ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সাথে পুলিশের পক্ষ কার্যালয় বা অফিস রয়েছে। সিলেট জেলা অনুযায়ী এই শ্রদ্ধাঞ্জলিগুলি অর্পণ করা হবে এবং সমবায় বিভাগ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এর পিছনে আরও বেশ কয়েকটি কার্যালয় বা অফিস রয়েছে। সিলেট জেলা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। মোটামুটি বলা যায় এই যে 6:35 যেই শুরু হয়েছে তা মোটামুটি চলবে সারা দিন ব্যাপী এবং এই সারা দিন ব্যাপী চলার পরে আজকের দিনটি অর্থাৎ 54তম বিজয় দিবসের এই সমস্ত দিনব্যাপী এই ধরনের বিভিন্ন কর্মসূচি চলবে। এখন আমি চলে যাচ্ছি সাভার স্মৃতিসৌধে। সেখানে রয়েছে নাজমুল সালেহী, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। ভোর 6:34 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকের বিজয়ের প্রথম প্রহরের যেই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা, তিনি শ্রদ্ধা জানিয়েছেন জাতির বীর সন্তানদের, এই সূর্য সন্তানদের তিনি শ্রদ্ধা জানান। তার বিউগলের সুর বেজে উঠে তিনি খানিকক্ষণ তাদের স্মৃতির উদ্দেশ্যে নীরবে দাঁড়িয়েছিলেন। এখন অপেক্ষা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের জন্য। তার শ্রদ্ধা নিবেদনের জন্য যে আনুষ্ঠানিকতা দরকার তার সবকিছু আসলে সম্পন্ন হয়েছে। তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন অপেক্ষা তার পক্ষ থেকে আসলে শ্রদ্ধা নিবেদনের। এছাড়া এখানে যদি বলি যে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টারা এখানে উপস্থিত হয়েছেন, আছেন এখানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনার এবং তাদের রাষ্ট্রদূতরা, বিদেশি ডেলিগেটস অনেকে আছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের এই জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা, তারা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন, তারা এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা এখানে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এখানে এসেছেন, অপেক্ষা করছেন। বীর মুক্তিযোদ্ধারা আছেন আহত মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনরাও।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শ্রদ্ধা নিবেদনের যে ফুল যে শ্রদ্ধার্ঘ্য তা আসলে প্রস্তুত রয়েছে এবং তিনি একটু পরেই আসবেন, এসেই আসলে এবং তার চূড়ান্ত যে প্রস্তুতি তাও সম্পূর্ণ হয়েছে, আমরা সেটা আসলে দেখতে পাচ্ছি। তিনি এসে সেই অংশগ্রহণ, তিনি এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর স্মৃতির মিনার, এই শহীদ মিনার, এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপর ঢল নামবে আসলে সাধারণ মানুষের। প্রতি বছরের মতো এবারও মানুষ উন্মুখ হয়ে আছে তার শ্রেষ্ঠ সন্তানদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদায় আজকের দিনটিকে উদযাপন করার জন্য। আমরা যদি বলি যে সকাল থেকে এখানে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির আজকের যে আনুষ্ঠানিকতা তাকে ঘিরে আসলে বেশ নিরাপত্তা বলয় এই অঞ্চলে গড়ে তোলা হয়েছে। পাশাপাশি একেবারে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসলে এই আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্যে এই একটি মানবিক মূল্যবোধ সাম্য সম্প্রীতির যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, এখান থেকে যারা এসেছেন তারা বলছেন সেটি আসলে কতটুকু বাস্তবায়িত হলো তাও এখন ঘুরে দাঁড়িয়ে তাও দেখার সময় এসেছে। প্রতিবারের মতো আমরা প্রতি বছর এই দিনটি আসে এবং যাই। বাঙালি জাতীয় জীবনে বিজয় দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনের তাৎপর্য হচ্ছে বাঙালির আত্ম উপলব্ধির, জাতি গঠনের শেকড় এবং বাঙালির সত্তার। সুতরাং আজকের এই বীর শহীদদেরকে যথাযথ মর্যাদায় সম্মান জানানোর মধ্য দিয়ে বাঙালি জাতি মূলত তার আত্ম উপলব্ধি আমরা কতটুকু এগোলাম এবং এখন যে প্রেক্ষাপট পরিবর্তিত বাংলাদেশ, অর্থাৎ এখানে যারা এসেছেন অনেকে বলছেন যে 1971 বাংলাদেশ শেকড় সত্তা, তার উপরে ভর করেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের একটি সুযোগ, অপার সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা যাতে এবার কাজে লাগানো যায় সেজন্য আসলে তারা কাজ করবেন। অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা রয়েছেন এখানে, তাদের পক্ষ থেকে এখানে তারা গল্পগুজব করছেন, তারা হচ্ছে আমরা শুনছি যে আসলে তারা এমন প্রত্যয় ব্যক্ত করছেন। পাশাপাশি বলছেন যে এই চেতনা আসলে যে চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ 1971-এ পৃথিবীর বুকে নতুন মানচিত্রের একটি অভ্যুদয় ঘটেছিল, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর তাই 5 দশকেরও বেশি সময় ধরে আসলে কতটা গঠন হয়েছে, কতটা এগিয়েছে বাংলাদেশ, তাও কিন্তু এখন আত্ম উপলব্ধির সময়। অর্থাৎ 5 দশক বাংলাদেশ এগুলেও বাংলাদেশের যে আকাঙ্ক্ষা নিয়ে জাতির সূর্য সন্তানরা সম্মুখ সমরে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তা আসলে কতটুকু বাস্তবায়িত হলো এবং সেটি পুরোপুরি আসলে তা বাস্তবায়ন হয়নি। সেজন্যই আসলে আবার 24-এ নতুন করে রক্ত দিয়ে নতুন করে রক্ত দিয়ে আসলে আবার নতুন শপথ এবং নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে। বলা চলে যে আমরা জানতে পেরেছি ইতোমধ্যেই সাভারের স্মৃতিসৌধে এসে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি যেই শ্রদ্ধা নিবেদন করবেন তার সকল আনুষ্ঠানিকতা এখানে প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। তিনি আসবেন এবং তিনি এসে আসলে শ্রদ্ধা নিবেদন করবেন এবং একই রকম প্রক্রিয়া আসলে রাষ্ট্রপতি যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন ভোর 6:34 তখন আমরা দেখছিলাম যে তিনি এখানে আসার পরে তার যে আনুষ্ঠানিকতা আছে, এখানে বিউগলের করুণ সুর বেজে ওঠে এবং সেই সুরে আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করা পাশাপাশি আজকে কিন্তু বাঙালির নতুন করে শপথ নেওয়ারও দিন যে আমাদের এই যে দেশ যতটুকু এগিয়েছে তা আসলে শহীদদের যেই স্বপ্ন তা বাস্তবায়ন করার জন্য অথবা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই অভিপ্রায়কে ধারণ করে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে অপার সম্ভাবনা সেটাকে আসলে কাজে লাগানোর আমরা যতটুকু জানতে পারছি এখানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর পাশাপাশি যদি বলি ভোরের আলো ফোটার আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টারা। এখানে বিদেশি ডেলিগেটস এবং আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা আছেন। কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি, আছে মুক্তিযোদ্ধারা, আছেন আহত মুক্তিযোদ্ধাও এবং সব কিছু মিলিয়ে আসলে জাতি তার
শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বোচ্চ প্রস্তুত এবং যথাযথ ভাবগাম্ভীর্য এবং যথাযথ মর্যাদায় আসলে বাঙালি আজকের এই দিনটিকে উদযাপন করবে এবং তার শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করবে। এই স্মরণ করার মধ্য দিয়ে বাঙালি নতুন করে ঘুরে দাঁড়ানোর যেমন প্রত্যয় নেবে, বাঙালি ঠিক তেমনিভাবে এই আগামীর যে বাংলাদেশ কেমন হবে সেই বাংলাদেশকে নিয়েও কিন্তু বাঙালির ভাবনার জায়গা তৈরি হবে। শুধুমাত্র যারা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর আসলে তা উন্মুক্ত করে দেওয়া হবে এই সাধারণ সর্বস্তরের মানুষের জন্য। এরপরে আসলে সেখানে ঢল নামবে সাধারণ মানুষের এবং তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যথাযথ মর্যাদায় তাদের স্মৃতির পাদদেশে, তাদের স্মৃতির এই মিনারে তাদের সর্বোচ্চ সম্মানটুকু, হৃদয় নিংড়ানো ভালোবাসা তারা আসলে সেখানে পেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের আরও একজন উপদেষ্টা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। মাহফুজ আলম, সঙ্গে রয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তার সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো একটু পরেই মূল বেদির দিকে এগিয়ে আসবেন এবং তিনি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এখানে আছেন, যদি বলি যে এখানে আমি শারমিন হককে দেখতে পাচ্ছি, যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছেন, প্রাণী ও পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আছেন, শারমিন মুর্শিদ, ফাউজুল কবির খান, এখানে আছেন অনেকেই, এবং আমি তৌহিদুল ইসলামকে দেখতে পাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি একটি চৌকস দল আসলে তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে তারা তা পালনের জন্য বা তারা সেইটির জন্য তারা আসলে প্রস্তুত। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তারাও কিন্তু মূল বেদির দিকে এগিয়ে এসেছেন, তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। তার মানে তিনি এসে এখানে পৌঁছেছেন, একটু পরে হয়তো সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। ভোরের আলো ফোটার আগেই জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে তারা আসলে অপেক্ষা করছেন। পাড়া থেকে মহল্লা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যত প্রতিনিধিরা আছেন, কর্মীরা রয়েছেন, তারা আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা উৎসর্গ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে অপেক্ষমান। এই আনুষ্ঠানিকতা শেষ হলেই তাদের জন্য উন্মুক্ত করা হবে, তারপরে মানুষের ঢল নামবে স্মৃতির এই মিনারে। আজকে শুধু জাতি তার সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণই করছে না, জাতির সূর্য সন্তানদের যেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ, তারা আসলে যেই বাংলাদেশকে দেখতে চেয়েছেন সেই বাংলাদেশ বাস্তবায়নের জন্য শপথ নেওয়ারও দিন বলা চলে। এবং আজকে এবারের বিজয় হচ্ছে পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে এবারের বিজয়, এবং গত 15-16 বছরের যেই শাসন আমল তার শেষ প্রান্তে এসে যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের বিজয়ের কিন্তু এবার অন্যরকম তাৎপর্য রয়েছে। মানুষ বলছেন যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন এবার অন্তত হাত ছাড়া না হয়, এবার যেন সেটিকে কাজে লাগানো যায়। সেই জন্য আসলে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং যেইভাবে রাষ্ট্র গঠনের দিকে মনোযোগী হওয়া দরকার, সেই বিষয়গুলো মানুষের কিন্তু প্রত্যাশা কিন্তু এবার অনেক বেশি বেড়েছে। এবং যে আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকতা তা কিন্তু আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত। এখানকার যেই আচার রয়েছে, যেই প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে, তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি দল সামনের দিকে হেঁটে আসছে, সম্ভবত তার মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পালা, তার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছেন। তিনি হেঁটে আসছেন এবং আপনারা জানেন যে এবারের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে কিন্তু আমাদের এবার আমন্ত্রিত একজন অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন যে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, তিনি আছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
হ্যাঁ, আমরা সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্টকেও তার সঙ্গে দেখতে পাচ্ছি। তিনি তাকে সঙ্গে করে নিয়ে আসছেন রামোস হোর্তে। পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে আসছেন মূল বেদির দিকে এবং ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইউনূস আসার পথে আসলে তার দুই পাশে যারা আছেন তাদেরকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে মূল বেদির দিকে এগিয়ে আসছেন। তার সঙ্গে রয়েছেন আমাদের একজন এবারের বিজয় দিবসের বিদেশি ডেলিগেট অতিথি পূর্ব তিমুরের রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের দুইজনের জন্য আসলে দুটো ফুলের যে শ্রদ্ধা নিবেদনের যে শ্রদ্ধার্ঘ ফুলের সেটি আসলে তৈরি করা হয়েছে। তারা এসেছেন সশস্ত্র বাহিনী সম্বন্ধন রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মানগণ অস্ত্র নামাবে। অস্ত্র নামা। শ্রদ্ধা নিবেদন করছেন। আনুষ্ঠানিক যে কুশল বিনিময় সেই পাশটিতে আসলে এই মুহূর্তে রয়েছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা এবং সেই বেদিতে কিন্তু হচ্ছে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেইখানে এগিয়ে যাচ্ছেন এবং তিনি তাদের সাথে আনুষ্ঠানিক কুশল বিনিময় করছেন। তার সঙ্গে রয়েছে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, যিনি বাংলাদেশে 4 দিনের সফরে এসেছেন। এর আগেও পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে গতকাল 15ই ডিসেম্বর সেনানিবাসে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে আসলে দুই দেশের রাষ্ট্রপ্রধান দুজন মিলে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকে আসলে বাংলাদেশের সঙ্গে পূর্ব তিমুর আঞ্চলিক বাংলাদেশের সঙ্গে পূর্ব তিমুর ব্যবসা বাণিজ্যের যে সুযোগ তারা আসলে তা সম্প্রসারণ করতে চান এবং তার মানে হচ্ছে যে এবারের বিজয় দিবসের একটি কিন্তু তাৎপর্য কিন্তু রয়েছে। অর্থাৎ বিজয় দিবসে এবার অন্য একটি দেশের রাষ্ট্রপতি আমাদের বিজয় দিবসের প্রথম প্রহরে আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে বীর সন্তানদেরকে সূর্য সন্তানদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
প্রধান উপদেষ্টা তার শ্রদ্ধা নিবেদন শেষ করে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। যাওয়ার পথে তিনি আসলে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি যেখান থেকে যেই সারি থেকে শ্রদ্ধা নিবেদন করছেন সেই জায়গাটিতে আসলে এখন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং এখানে আমন্ত্রিত যারা হয়েছেন বাংলাদেশের হাইকমিশনের এবং রাষ্ট্রদূতরা, তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখছি যে এখন প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পরে আসলে এইখানে যারা অপেক্ষা করছিলেন তাদের পক্ষ থেকে আসলে এখন শ্রদ্ধা জানানো হচ্ছে এবং একে একে এগিয়ে আসছে তাদের। এখন প্রধান বিচারপতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং জাতির সূর্য সন্তানদের স্মরণে তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি, আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে নীরবে স্মরণ করছেন সেই জাতির সূর্য সন্তানদেরকে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরে এখন প্রধান বিচারপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা শেষ। তিনি এখন প্রস্থান করছেন এখান থেকে এবং প্রধান বিচারপতির পরে আসলে আরো অনেকেই অপেক্ষমান রয়েছেন এখানে। স্মৃতির মিনারে এখন হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আসলে এখন সেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং সেই শ্রদ্ধা নিবেদনের পরে এখানে আরো অনেকেই অপেক্ষমান আছেন, তারাও আসলে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা ইতিমধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে সেই প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে তথ্য সম্প্রচার উপদেষ্টা সহ অনেকে আছেন, তারা আসলে কথা বলবেন গণমাধ্যমে। আমরা সরাসরি যেতে চাই একটু সেখানে। এই লাইভ করতেছেন? হ্যাঁ, আপনি আবার এখান থেকে কমেন্টই করেন না, উনি কথা বলুন। আচ্ছা জি, হ্যাঁ, তবে এখন এই মুহূর্তে আসলে কথা বলবেন বিভিন্ন উপদেষ্টারা এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যে থেকে আমরা দেখছি যারা বিশেষ করে গণ অভ্যুত্থানে যাদের নেতৃত্ব ছিল সেই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। গণমাধ্যম কর্মীরা আসলে সেই প্রস্তুতি নিচ্ছেন। আমরা সরাসরি যেতে চাই এই আপনারা রেডি? আজ মহান বিজয় দিবস। দেশবাসীকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। আসিফ না না ওকে ইউ হ্যাঁ বলেন যে একটা রক্তাক্ত গণঅভ্যুত্থান পেরিয়ে আসা প্রজন্ম আপনারা এবং এই বছরে বিজয় দিবসের স্মৃতিকে প্রথমেই দেশবাসীকে বিজয় দিবসের সশ্রদ্ধ শুভেচ্ছা এবং স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, যে আমাদেরকে এমন একটি বিজয় দিবস উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয়
বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। তো এটা এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এবং অবশ্যই ৭১ একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার জন্য আমাদের যেই শহীদরা জীবন দিয়েছেন তাদেরকে তারাও এই প্রাপ্তির সবচেয়ে বড় অংশীদার। সুতরাং ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। এবং আজ বিজয় দিবস এই আমাদের এই যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন গড়ার পথের একটা গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে থাকবে। দেশবাসীকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদ, আহত এবং যারা বিভিন্ন উপায়ে বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন সবাইকে সশ্রদ্ধ সালাম। আমাদের পক্ষ থেকে এটা বক্তব্য থাকবে যে বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে, একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি, বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। আমরা আশা করি যে যেই বন্দোবস্তের কারণে বাংলাদেশ এতদিন পদানত রয়েছিল এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি, সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে। এবং আমরা জনগণকে আহ্বান জানাই যে এবারের যে বিজয় অর্জিত হয়েছে ২,০০০-এর উপরে শহীদ এবং ৫০,০০০-এর কাছাকাছি আহতদের রক্তের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে এবং ৩০ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। এবং আমরা চাই যে এর ভিতর দিয়ে এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। আপনারা শুনছিলেন যে আসলে দর্শক শুনছিলেন যে গণ অভ্যুত্থান অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে যারা প্রধান যে নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ৩ জন প্রতিনিধি যারা এখন সরকারের অংশ, যারা সরকারে আছেন, তাদের পক্ষ থেকে ৩ জন তরুণ প্রতিনিধি এই সরকারের তারা কিন্তু কথা বলেছেন এবং তারা যেটা বলছেন যে ১৯৭১ সালে স্বাধীনতা আমাদের লাভ করলেও বিগত যে সময়টি ছিল তা আসলে ফ্যাসিবাদের সময়, সেটিতে আসলে পূর্ণাঙ্গ স্বাধীনতা বা স্বাধীনতার যে স্বাদ তা আসলে বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারেনি। তারা বলছেন সেটির বিরুদ্ধে তাদের যে অভ্যুত্থান ছিল, সেটির বিরুদ্ধে তাদের যে লড়াই ছিল, তার মধ্য দিয়ে এখন নতুন বাংলাদেশ সৃজিত হয়েছে। সেই বাংলাদেশে তারা বলছেন নতুন করে মানুষকে আসলে স্বাধীনতা তারা এনে দিবেন এবং তারা বলছেন যে এই স্বাধীনতা হবে আসলে প্রকৃত স্বাধীনতা, যে স্বাধীনতার মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করা হবে এবং যেই বিনির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যেই বাংলাদেশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদরা যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অভিপ্রায় সম্মুখ সমরে তাদের জীবনকে আসলে বিলিয়ে দিয়েছেন, যেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষা তারা ধারণ করেই তাদের সেই ২৪-এর গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানকে আসলে বাস্তবায়ন করার জন্য সেই শহীদদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে তারা এখন আসলে ভূমিকা রাখবেন এবং তারা এই স্বাধীনতাকে তারা বলছেন নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয়ের যে মূল আকাঙ্ক্ষা সেটি আসলে তারা এখন বাস্তবায়ন করতে পারবেন। অর্থাৎ তারা বলছেন যে বিভিন্নভাবে রাজনৈতিক যে দলগুলো ছিল তারা যখনই শাসন করেছেন বাংলাদেশকে, তখনই আসলে যখনই তারা ক্ষমতায় এসেছেন তখনই আসলে তারা মূল যেই আকাঙ্ক্ষা, শহীদদের যেই অভিপ্রায় বাংলাদেশ, তারা সেখান থেকে সরে গিয়েছেন। যার কারণেই আসলে ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদেরকে ২৪-এ লড়াইয়ে অংশগ্রহণ করতে হয়েছে এবং সেখানে প্রায় ২,০০০ শহীদকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আবার আবিষ্কার করতে হয়েছে। সেই আবিষ্কারের জায়গা থেকে সেই বৈষম্য
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 3 জন প্রতিনিধি যারা এখন সরকারে আছেন তারা কিন্তু এসেছেন এবং গণমাধ্যমে তারা কথা বলেছেন। তারা বলছেন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে স্বাধীনতা, বাংলাদেশের যে বিজয়, তা আসলে নতুন করে মাত্রা পেয়েছে এবং এই নতুন মাত্রা যে পেল সেটিকে তারা আসলে ধরে রাখতে চান এবং মুক্তিযোদ্ধা এবং যারা আসলে যেই কারণে যে অভিপ্রায়ের বাংলাদেশ, সেই নতুন আকাঙ্ক্ষিত বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ গঠনের যে সুযোগ, সেটিকে আসলে তারা বলছেন তারা এবার হাতছাড়া করবেন না এবং প্রকৃত বিজয়ের স্বাদ এবার তারা বলছেন যে জাতিকে তারা উপহার দিতে পারবেন। এই জন্য আসলে জাতিকে ঐক্যবদ্ধ থেকে তাদেরকে সহযোগিতা করারও তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল আপাতত সাভারের স্মৃতিসৌধ থেকে, জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে সর্বশেষ। জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। আমরা মুন্সিগঞ্জে যাচ্ছি সরাসরি। সবাই আসলে বীর সন্তানদেরকে স্মরণ করছে। এই ছিল মুন্সিগঞ্জের সর্বশেষ। জুবায়ের, মিমি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছেন, সেই শহীদ মুক্তিযোদ্ধাদের নাম খচিত এই স্মৃতিস্তম্ভের সর্বস্তরে মানুষের ঢল নেমেছে। আপনারা লক্ষ্য করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন। প্রথমেই কিন্তু এই 6:31 সময় 31 বার তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু দিবসটি শুরু হয় এবং ভৌগোলিক কারণে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে যে মহান মুক্তিযুদ্ধের নানা বীরত্ব গাথা, এখানকার যে নেতৃত্ব এবং সবকিছু মিলিয়ে আপনারা জানেন যে এই মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং 11 নম্বর সেক্টরে কিন্তু একটা দীর্ঘ গুরুত্বপূর্ণ সময় নেতৃত্ব দিয়েছেন উইং কমান্ডার হামিদুল্লাহ। তিনি কিন্তু এই জেলারই সন্তান। এছাড়াও কিন্তু অনেক গুণীজনরা এখানে জন্ম নিয়েছেন এবং এই 9 মে 1971 সালে যে পাক হানাদার বাহিনী যেই নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে এই মেঘনা পাড়ের 10টি গ্রামের 360 জনকে নির্মমভাবে হত্যা করেছে, সেই সব স্মৃতি কিন্তু আজ জেগে উঠছে এবং শোকের মধ্য দিয়ে এবং শোক এবং আনন্দ মাখা এই 53তম এই বিজয় এর দিনটিতে কিন্তু স্মরণীয় করবার জন্য এই ভারী কুয়াশা ভেদ করে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ছুটে এসছে এই স্মৃতিস্তম্ভে এবং স্মৃতিস্তম্ভ ঘিরে কিন্তু এখনো মানুষ আসতেই শুরু করেছে। এখানকার জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত তিনি জানিয়েছেন যে এবারের যে বিজয় দিবস সেখানে কিন্তু তাদের বৈচিত্র্যতা রয়েছে। তাদের যে বিজয় মেলা, যে লোকজ নানা রকম যে পণ্যের পসরা নিয়ে মেলাটি বসবে, সেটি কিন্তু শিল্পকলা একাডেমিতে বসবে। এরপরে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং সকল যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের সম্মানে এখানে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং দুপুর 2টা বাজে কিন্তু কোস্টগার্ডের যে জাহাজ সেটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু আপনারা জানেন যে মুন্সিগঞ্জে যে ইগদারপুর ফোর্টের জাদুঘর রয়েছে সেটিও কিন্তু দিনব্যাপী সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিনা টিকেটে এবং সন্ধ্যায় কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি রয়েছে। তবে এবার কিন্তু কুচকাওয়াজ এবং ডিসপ্লে নেই, এই জন্য কিন্তু স্টেডিয়ামে সেই প্রোগ্রামগুলোতে যে না থাকবার কারণে কিন্তু বিভিন্নভাবে এই প্রোগ্রাম সাজানো হয়েছে এবং এখানে যে ফুলের শ্রদ্ধা জানাতে এসছেন এবং তাদের যে অনুভূতি, এর মধ্যে কিন্তু বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বলছেন যে 53 বছর পার হয়ে গিয়েছে, তাদের যেই উদ্দেশ্যে তারা এই দেশ স্বাধীন করেছেন, যে এই সার্বিক মুক্তির জন্যে নিপীড়িত মানুষ যেন এখানে না থাকে, বৈষম্য না থাকে, সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রের সংস্কার তারা চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে এই দেশের মানুষ যেন প্রকৃত অর্থেই স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, তাদের মেধার বিকাশ ঘটতে পারে, বিজ্ঞান মনস্ক জাতি গড়ে উঠতে পারে। এইসব চেতনার কথাই কিন্তু এখানে
বলা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু মুন্সিগঞ্জের যেই স্মৃতি বিজড়িত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণের দাবি জানিয়েছে, বিশেষ করে বৌদ্ধভূমিগুলো এবং এখানকার বিজয় গাথা যে গোয়ালি মান্ডার যে যুদ্ধ সেই সব বিষয়গুলো কিন্তু এখন আজকে এই নতুন প্রজন্ম দাবি করছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মহান বিজয় দিবসের সবশেষ। আমরা চলে যাব ফেনীর খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী সজল। আসলে আজ সকাল যখন সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু ফেনীর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ 16 ডিসেম্বর এবং মহান বিজয় দিবস পালন করতে কিন্তু তারা নানা উদ্যোগ নিয়েছেন এবং সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু এর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সেই আনুষ্ঠানিকতা পরপরে কিন্তু এখানে যে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে ফেনীর জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এরা প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবার মুক্তিযোদ্ধা একটি দল শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে কিন্তু একে একে ঢল নামে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এখানে আসতে থাকে এবং একে একে কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানানোয় এখানে মানুষের ঢল নামে। এছাড়াও কিন্তু পুরো জেলা জুড়ে আজ কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে, সেই আয়োজন কিন্তু চলমান থাকবে দিনব্যাপী এবং যখন ফুলের শ্রদ্ধা জানানো শুরু হয় এরপরে কিন্তু ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা বিন্দু, সিভিল সার্জন এবং গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল, জেলা সড়ক ও জনপথ অফিস, জেলা আনসার ও বিডিবি, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণী সম্পদ, ফেনী জেলা তথ্য অফিস, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা পরিবার পরিকল্পনা অফিস, জেলা শিল্পকলা একাডেমি সহ জেলা খাদ্য অফিস ও সরকারের সকল দপ্তরগুলো এখানে আসতে শুরু করে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো জেলা বিএনপি সহ শুরু করে সবাই কিন্তু আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে রামপুর সমাজ কল্যাণ সংসদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং প্রত্যেকটা পাড়া মহল্লা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু মানুষজন এসে শ্রদ্ধা নিবেদন করছে এবং দিনটি উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে আজ দিনব্যাপী যে জেলা প্রশাসন কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে কিছুক্ষণ পরে 9টার দিকেই কিন্তু সেই সার্কিট হাউস এলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনার আয়োজন রয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে ফেনীর যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসনের যে কর্মসূচি রয়েছে সেখানে আমাদেরকে যারা জানানো হয়েছে যে আমাদের সেই কর্মসূচিগুলোর মধ্য থেকে এখানে নানা যে কর্মসূচি সেটি জেলা প্রশাসন থেকে পালন করা হচ্ছে এবং আজ 2টোর পরে 12টার দিকেই কিন্তু ফেনীর যে জেলা কারাগার রয়েছে এবং বিভিন্ন এতিমখানা রয়েছে সেখানে কিন্তু মাদ্রাসাগুলোতে মাদ্রাসা ছাত্রদের মধ্যে কিন্তু তারা উন্নত মানের খাবার পরিবেশন করা হবে এবং দোয়া অনুষ্ঠান সহ নানা ধরনের কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে এবং দিবসটি পালন করতে কিন্তু গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি সরকারি বিভিন্ন যে স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে লাইটিং করা হয়েছে, রং বেরঙের যে আলোকসজ্জা সেগুলো কিন্তু পুরো শহর আলোকিত ছিল এবং এই যে বাঙালি জাতির বিজয় সেই বিজয়ে কিন্তু যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটি অনেকেই বলছেন, এই প্রজন্মের অনেকেই বলছেন যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ার কারণে কিন্তু আবার নতুন প্রজন্ম 24-এ কিন্তু আরেকটি মুক্তির স্বাদ খুঁজতে তাদের প্রাণ দিতে হয়েছে। তারা বলছে আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এমন হবে যাতে করে 24-এর মতো যে স্বাধীনতার 53 বছর পরেও 24-এ যে গণঅভ্যুত্থান যে আন্দোলন হলো এমন করে যেন আর ভবিষ্যতে প্রাণ দিতে না হয় কাউকে, কোনো রাষ্ট্রীয় অধিকার আদায় করতে, নাগরিক অধিকার আদায় করতে এবং একটি সুন্দর এবং সর্বজনের অংশগ্রহণে একটি আগামী রাষ্ট্র দেখতে চায় তারা। এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে এখানে কিন্তু যে 4ই আগস্ট ফেনীতে যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের স্মরণেও কিন্তু এখানে ফুল দেওয়া হয়েছে। সব মিলে আমরা দেখছি যে আমাদের এখানে তো স্মৃতিসৌধে আপনাকে জানিয়ে রাখি সূর্য উদয়ের সাথে সাথে ভোর
6টা 31 মিনিটে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে যে ফারুকি পার্কে শহীদ স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণের পর্বটি শুরু হয়েছে। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পরবর্তীতে পুলিশের পক্ষে পুলিশ সুপার জাবিদুর রহমান, এরপরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তাদের একটি দল আমরা অল্প কিছুক্ষণ আগে এখানে পুষ্পস্তবক অর্পণ করতে দেখেছি। সার্বিকভাবে যে এখানে যারা পুষ্পস্তবক অর্পণ করছেন, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এসে কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন সেই পর্বটি কিন্তু এখনও চলমান আছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে বিজয় মেলা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে শহীদ স্মৃতিসৌধের যে শ্রদ্ধা নিবেদনের পর্বের সর্বশেষ। সময় লাগে 30 মিনিট। ভোলা শহরের সদর রোড, নতুন বাজার, চকবাজার সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়ক ও ফুটপাতগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের অবৈধ দখলে। জনবহুল এলাকার রাস্তার মধ্যেও ঘর তুলে চলছে রমরমা ব্যবসা। এছাড়া অটোরিকশা ও রাস্তার উপর যত্রতত্র পার্কিংয়ের কারণে চরম ভোগান্তিতে পৌরবাসী। দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চললেও কোনো পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তবে শিগগিরই উচ্ছেদ অভিযানের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলা শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার থেকে চকবাজার, সদর রোড, কাঁচা বাজার ও খালপাড় সড়কে সহজ যোগাযোগের জন্য পৌরসভা থেকে নির্মাণ করা এই সেতুটি, যা এখন ব্যবসায়ীদের দখলে। সেতুর দুই পাশে নানা পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে চলছে বেচাকেনা। নতুন বাজারের মূল রাস্তার 4 থেকে 5 ফুট দখল করে তোলা হয়েছে ছোট ছোট দোকানঘর। 3 রাস্তার মুখেই বসানো হয়েছে ফলের দোকান। ওই রাস্তার পাশের ফুটপাতগুলোরও একই দশা। একই অবস্থা সদর রোড, বাংলা স্কুলের মোড় থেকে মহাজনপট্টি, চকবাজার, কাঁচা বাজার ও খালপাড়ের। ওইসব রাস্তায় চলাচলকারী রিক্সা সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ যানজট লেগেই থাকে। 5 মিনিটের পথ পাড়ি দিতে লাগে 30 মিনিট। এটা তো একটা ব্রিজ, এখানে কি ব্যবসা করার জায়গা? এখানে যদি একটা লোক কেনার জন্য দাঁড়ায় তখন আমাদের এই ফুটপাতটা বন্ধ হয়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিন 2 শতাধিক দোকান বসে। একটি সিন্ডিকেট প্রতি দোকান থেকে বেআইনিভাবে দিনে 50 থেকে 100 টাকা পর্যন্ত টোল আদায় করছে। দোকানটা যে এখানে পিয়াস ভাই নেয় 50 টাকা করে, সবাই বসে, আমরা ওইরকম বসি। তবে রাস্তার মধ্যে দোকানগুলো অপসারণ ও যানজট লাঘবে কার্যকরী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ। আমরা একটু অভিযানে যাব যাতে ফুটপাত অন্তপক্ষে মানুষের চলাচলের জন্য উপযোগী হয়। কয়েক সপ্তাহের মধ্যেই এর একটা চমৎকার একটা প্রতিফলন আমাদের শহরবাসী দেখতে পারে। ভোলা পৌরসভার প্রধান সড়কগুলোতে 2 শতাধিক অবৈধ দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন মোটরযানের পাশাপাশি পৌরসভার ভিতরে প্রতিদিন প্রায় 4000 অটো রিক্সা চলাচল করে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন ভোরের সময়। সঠিক পরিকল্পনার অভাব আর রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততায় বিজয়ের 53 বছরেও প্রত্যাশিত সফলতা আসেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পরিবর্তনের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মত বিশ্লেষকদের। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনার পরামর্শ দিয়েছেন তারা। এস এম ইকবালের রিপোর্ট। ছিল যারা এই ব্যাপারে অভিজ্ঞ ছিল তাদের হয়তো স্পর্শ এখানে ছিল না, তাদের পার্টিসিপেশন একটু কম ছিল হয়তো, বা এই পর্যন্ত যা বাজেট ছিল সেটা যদি প্ল্যানিং অনুযায়ী করা যেত আমাদের হয়তো সেটা থাকতো। আমি মনে করি প্ল্যানিংয়ের ঘাটতি। ক্রীড়াঙ্গন এই যেভাবে মানে হাতে ধরে একদম গলা টিপে মেরে দেওয়ার মতো অবস্থানে চলে গেছে। এই জায়গাতে যদি আপনি পুনরায় কাজ না করা যায়, লিডারশিপ এবং আমাদের মানে উপযুক্ত সময়ে উপযুক্ত যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল সেটা নিতে আমরা ব্যর্থ হয়েছি। বিজয়ের বহু বেলা নষ্ট হয়েছে হেলায় ফেলায়। নতুন বাংলাদেশে এখন দিন বদলের জয়গান, যে সুরে চাইলেই নতুন করে বাঁধা যায় ক্রীড়াঙ্গন। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থ প্রাধান্য দিলেই সফলতা মিলবে বলে মত বিশ্লেষকদের। দেশের একটা ছোট অঙ্গ হলো ক্রীড়া, সেই অঙ্গটা ছোটরাই চালাবে। যারা রাজনীতির সাথে বড় বড় যুক্ত আছে তারা তাদের ফিল্ডে বিচরণ করবে। আর
ক্রীড়াঙ্গনের সাথে যারা যুক্ত তারা থাকবে। তখনই হবে কি প্রত্যেকটা ফিল্ডে ইন্ডিভিজুয়ালি সামনের দিকে এগিয়ে যাবে। মোক্ষম সময় এটাকে রিঅর্গানাইজ করা এবং রিঅর্গানাইজ করার জন্য যে লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা যদি চিন্তা করে যে আমার শত্রুপক্ষকে দমন করব, তাহলে কিন্তু হবে না। ক্রীড়াঙ্গনে কেউ শত্রু, এই জায়গাগুলো যদি সেগ্রিগেট করেন তাহলে কিন্তু কোনো ক্রীড়াঙ্গন এগোবে না। এই জায়গাগুলোতে কাজ করা খুব জরুরি। ইম্পার্শিয়ালি যে লোকটা ক্রীড়াঙ্গনের জন্য উপকারে আসবে তাদেরকে ওই জায়গাগুলোতে বসানো দরকার। সঠিক পরিকল্পনায় স্বল্প সময়ে বহু দেশে আছে সফলতার নজির। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনও উদ্ভাসিত হোক তেমনই কোনো উদ্যোগে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের ৫৪তে বাংলাদেশ, বীর শহীদদের স্মরণে স্মৃতির মিনারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ফুল হাতে সর্বস্তরের মানুষ। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান উপদেষ্টা মাহফুজের। অর্জিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানে, মন্তব্য নাহিদের। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনই বা কবে, জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুল। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।